আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেইন লিড জিয়াওকে দেখতে পাই, আর ফিমেল লিড বুয়াং তার সামনেই দাঁড়িয়ে ছিল। জিয়া বলে, তুমি যদি নেকেট হয়ে এখান থেকে যেতে চাও তাহলে যেতে পারো। বুয়াং এর জীবনটা যদি এভাবে বাঁচতে পারতো তাহলে সে এমনটাই করে। নেকেট হওয়ার পরে সে ওইখান থেকে যাচ্ছিল, আর যাওয়ার সময় বলে যায় যে এখন থেকে আমি ফ্রি। কিন্তু জিয়াও তাকে এভাবেই কিভাবে ছেড়ে দিত, আর সে তাকে ধরে বলে, তুমি যেই দোষ করেছো ওইগুলো শাস্তি না দিয়ে আমি কিভাবেই বা তোমাকে ছেড়ে দিব। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে বুয়াং একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করত। তার প্যারেন্টসরা তাকে টর্চার করে বলে, তুমি এত বড় একটা খারাপ কাজ করে জেলে থেকেছো, আর তোমার জেলে থাকার জন্য তো আমাদের মান সম্মানই চলে গেছে, আর এখন যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে একদমই ভালো হবে না। তখনই কিছু লোক তাকে নিতে আসে আর বলে, আমাদের মাস্টার তোমাকে কিনে নিয়েছে, যতদিন না তোমার বাবা সব টাকাগুলোকে পরিশোধ করবে ততদিন তুমি মাস্টারের কাছেই থাকবে। গুয়াং বলে, আমার কোনো দোষ নেই, কিন্তু আমার প্যারেন্টসরাও আমার কথা বিশ্বাস করছে না। আর ওই ইয়াং মাস্টারটা আর কেউই ছিল না, জিয়াং ছিল। আর সে তাকে টর্চার করে তার সিস্টারের ছবি দেখিয়ে বলে, তোমার কি কিছু মনে পড়েছে? বুয়াং তার জীবনের ভিক্ষা চায় আর বলে, প্লিজ তুমি আমাকে যেতে দাও। সে বলে, এত সহজে কিভাবে? তুমি আজকে থেকে এই রুমের মধ্যেই থাকবে যতদিন না তুমি মারা যাচ্ছ। তুমি এই ব্যাপারটা নিয়ে খুশি হয় যে আমি মেয়েদের উপরে হাত তুলি না, না হলে আমি কতবার তোমাকে মেরে ফেলতাম। এটা বলেই জিয়া ওইখান থেকে চলে যায়। বুয়াং ভাবে, জানি না যে এই শাস্তিটা আমার কোন দিন শেষ হবে। পরের দিন এসে জিয়াং এর বলাতে অনেক ভালোভাবে তৈরি হয়, আর ভয় পেয়ে জিজ্ঞাসা করে, আমাকে কি ঠিক লাগছে? জিয়াং বলে, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই ড্রেসের থেকে বেশিও তুমি সুন্দর, কিন্তু পাস্টের ইনসিডেন্ট গুলো না হলে অনেক ভালো হতো। তখনই সে তার মাথা থেকে হেয়ার ব্যান্ডটাকে খুলে ফেলে, আর আমরা 5 বছর আগে সিন দেখতে পাই। বুয়াং ড্রাঙ্ক হয়ে লিফটে ওঠে, তখন জিয়াও তাকে দেখে। তখন তার বুয়াংকে অনেক বেশি কিউট লাগে, আর সে ফার্স্ট দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। প্রেজেন্টে জিয়াং জোর করে তাকে একটা পার্টির মধ্যে নিয়ে আসে, যেখানেই আমরা জিরাংকে দেখতে পাই। সে বুয়াংকে দেখে তার নাম নিয়ে দাঁড়ায়। জিয়া বলে, এটা তো অনেক ভালো যে তোমরা আগে থেকে একে অপরকে চিনো। আর জিয়াং মাইকে এসে বলতে লাগে, এই ছেলেটার নাম জিরাং, সে সবার সামনে ভালো সেজে ঘুরে। যখন আমার সিস্টার মারা যায় তখন সে তার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট ছিল, আর এই মেয়েটাও জিরাংকে সাহায্য করেছিল আমার সিস্টারকে মার। জিরাং বলে, কোনো প্রমাণ ছাড়া তুমি সবার সামনে আমাদের ইনসাল্ট করতে পারো না। এটাতে জিয়াং রেগে যায় আর বলে, এই মেয়েটার ইনসাল্টে তোমার এত বেশি গায়ে লাগছে? তখন সে সবার সামনে বুয়াংকে কিস করে, তারপরে সে তাকে জিরাংয়ের কাছে ঠেলে দেয়। আর তুমি চাইলে তুমিও তার ইনসাল্ট করতে পারো। বুয়াং তার কথা শুনে কষ্ট পেয়ে বাইরে চলে যায়। জিরাং তাকে বোঝাচ্ছিল যে তুমি যেগুলোকে করছো এগুলো একদমই ঠিক না। বাইরে বুয়াংকের একটা লোকের সাথে ধাক্কা লাগে, তখন ওই লোকটা তার সাথে খারাপ আচরণ করতে লাগে। তখন বুয়াং তাকে থাপ্পড় মেরে দেয়, আর ওই লোকটা তার উপরে রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, এখন দেখো যে আমি তোমার সাথে কি করি। আর সে বুয়াং এর সাথে জোরাজুরি করতে লাগে। তখনই ওইখানে জিয়াংকে সে ওই লোকটাকে লাথি মেরে দূরে সরায়, আর নিজের কোট খুলে বুয়াংকে পরিয়ে দেয়, আর বলে, এই লোকটাকে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দাও। ওই লোকটা তার কাছে ক্ষমা চাইতে রাখে আর বলে, মিস্টার জিয়াং, আমি জানতাম না যে এই মেয়েটা আপনার। জিরাং বুয়াং এর কাছে আসতে লাগে, তখন জিয়াং তাকে দূর করে দেয় আর বলে, আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে কিনেছি, তারপরে যদি তুমি তার কাছে আসার চেষ্টা করো তাহলে আমি নিজেও জানি না যে তোমার অবস্থা কি হবে। পরের দিনে বুয়াং কান্না করছিল, তখন জিয়াং বলে, তুমি কান্না কেন করছো? আজকে তুমি যে জায়গায় আছো আর যে পরিস্থিতির মধ্যে আছো এই সব কিছুর জন্য তুমিই দায়ী। বুয়াং বলে, তুমি আমাকে টর্চার করতে চাও না, তাহলে একবারই করে নাও। আর আমি যে এই ভুলগুলো করিনি এই জন্য শাস্তি দেওয়ার কি দরকার? জিয়াং না তাকে মেরে ফেলতে চায় আর না তাকে জীবিত মানুষের মতো বাঁচতে দিচ্ছিল। পরের দিন সকালে বুয়াং বাসার মধ্যে কাজ করছিল, যেখানে লিনা তার কাছে আসছিল, আর সে কাল রাতের স্ক্যান্ডালের ব্যাপারেও জেনে গেছে। আর সে রেগে বলে, তুমি কত খারাপ মেয়ে, তোমার কারণেই জিয়াওয়ের সিস্টার মারা গেছে, আর আজকেও তুমি তার বাসার মধ্যে আছো। আর সে তাকে জোর করে ওইখান থেকে বের করতে চাচ্ছিল আর তাকে থাপ্পড় মারার চেষ্টা করে। তখনই জিয়াও এসে তার হাতটাকে ধরে ফেলে আর বলে, আমি শুধু তাকে হার্ট করতে পারি, আর আমাকে ছাড়া কেউই তাকে হার্ট করতে পারবে না। টিনা বলে, কিন্তু আমি তোমার ফিয়ন্সে, আর সে তোমার সিস্টারকে মেরে ফেলেছে, আর সে এখনো তোমার বাসার মধ্যেই আছে, আমি তাকে এইখানে থাকতে দিব না। কিন্তু জিয়াও তাকে এই ব্যাপারটা অনেক ভালো করে
করে বুঝিয়ে দেয় যে এই মেয়ের সাথে কি করতে হবে আর কি না সেটা শুধুই আমি দেখবো, আর আমাকে ছাড়া এই ম্যাটারের মধ্যে কেউই যাতে না আসে। এটা শুনে টিনা রেগে ওইখান থেকে যেতে লাগে আর যাওয়ার সময় বুয়াংকে বলে যায় যে দেখবে যে আমি তোমার সাথে কি করি। তার যাওয়ার পরে বুয়াং জিয়াংকে জিজ্ঞাসা করে আমার প্যারেন্টস তোমার থেকে কত টাকা নিয়ে রেখেছে। জিয়াং বলে 5 মিলিয়ন, যেগুলোকে চেয়েও তুমি পরিশোধ করতে পারবে না, তাই ভালোই হবে যে তুমি এই কাপড়টাকে নাও আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগো। পরের সিনে বুয়াং একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওইখানকার লোক তাকে ইনসাল্ট করে বের করে দেয় যে আমরা এমন লোকেদেরকে চাকরি দেই না যাদের ক্রিমিনাল রেকর্ড থাকে। সে যখন ওইখান থেকে বাইরে আসে তখন আমরা দেখতে পাই যে টিনা তাকে নোটিস করছিল। তখনই একটা ছেলে তাকে উঠিয়ে নিয়ে আসে আর ওই ছেলেটা সবার সামনে অ্যাক্টিং করতে লাগে, প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমাদের তো 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাদের কি হবে। তখন ওইখানকার লোকেরা বলতে লাগে এই মেয়েটা কত বেশি খারাপ, অন্য একটা লোকের জন্য সে তার বাচ্চা আর হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছে। তখনই এখানে জিনান আসে আর ওই লোকটাকে মেরে বুয়াংকে ওইখান থেকে নিয়ে যায়, আর এটার জন্য টিনার প্ল্যানিংটা ফ্লপ হয়ে যায়। পরের দিনে জিরাং তাকে বাসায় নিয়ে আসে আর বলে তোমাকে ভিতরে যাওয়া একদমই উচিত হবে না, হতে পারে জিয়াং তোমাকে আবারও টর্চার করবে। বুয়াং বলে তুমি এতদিন যাবত আমার সাহায্য করতে পারোনি, আর তোমার কি মনে হয় পরেও তুমি আমার সাহায্য করতে পারবে? এই সবকিছু তোমার আগে ভাবার দরকার ছিল, যখন তুমি তোমার প্রেগন্যান্ট গার্লফ্রেন্ডকে ছেড়ে অন্য মেয়েদের জন্য ফিলিংস জন্মিয়েছিলে। জিরাং তার কাছে ক্ষমা চায় আর বলে সত্যি আমি তোমার জন্য চিন্তা করি। বুয়াং বলে তুমি যদি সত্যি আমাকে নিয়ে চিন্তা করো তাহলে তুমি আমার থেকে দূরে থাকো, কারণ এই ব্যাপারটা মিস্টার জিয়াও একদমই পছন্দ করে না। জিয়াও টেরেস থেকে এই সবকিছুকে দেখছিল। পরের দিনে সে শাওয়ার নিয়ে বুয়াংকে বলছিল বলো যে ওই ছেলেটা তোমাকে কোথায় কোথায় টাচ করেছে, আমি তোমাকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছি, তোমাকে কে বলেছিল যে তাকেও তোমার সঙ্গে নিয়ে আসতে? বুয়াং বলে তুমি এগুলো কি করছো, আর সে আমাকে টাচ করেনি, না আমি তাকে জোর করে নিয়ে এসেছি। তখন বুয়াং স্লিপ হয়ে তার উপরে পড়ে যায় আর জিয়াংকে তাকে ধরে ফেলে আর ফোর্সফুলি কিস করতে লাগে। পরের দিনে সে বুয়াংকে টর্চার করার জন্য বারবার তাদেরকে খাবার সার্ভ করার জন্য বলছিল। তিনিও পিছনে থাকতে চাচ্ছিল না, তাই সে ইচ্ছে করে গ্লাসটাকে ফেলে দেয় আর বলে সরি আমার হাত থেকে স্লিপ হয়ে পড়ে গেছে। যখনই বুয়াং কাজগুলোকে নিতে লাগে তখনই তিনা তার হাতের মধ্যে পা রেখে দেয়। জিয়া বলে তুমি এসব কিছু কি করছো? তিনা বলে সে একটা সার্ভেন্টই তো, আর কাজের লোকের সাথে তো এমন আচরণই করা হয়। জিয়াও তার পাটাকে লাথি মেরে সরিয়ে দেয় আর বলে সে আমার সার্ভেন্ট, তোমার না, এই জন্য তুমি তোমার জায়গায় থাকো। এইসব কিছুতে তিনা রেগে যায় আর বলে আমি তোমার ফিয়ন্সে, অন্য কেউ না। আর লিলির ছবি দেখিয়ে বলে তুমি কি ভুলে গেছো যে এই মেয়েটা কিভাবে তোমার সিস্টারকে মেরে ফেলেছিল, আর তোমার এই মেয়ের জন্য খারাপ লাগছে? জিয়া বলে তার সিস্টারের ছবি দেখে তার সিস্টারের কথা মনে পড়ে যায়, যখন তার সিস্টার বলেছিল প্লিজ ভাই আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। আর সে প্রচন্ড রেগে বুয়াঙ্গের উপরে আক্রমণ করে যেন সে আজকে তাকে মেরেই ফেলবে, আর বলে সত্যি করে বলো যে তুমি লিলিকে কেন মেরেছ, আর তোমার কি লিলির উপরে একটু দয়া হয়নি? বুয়াং তো কিছুই বলতে পারছিল না, কিন্তু একটু পরেই সে নিজেই ছেড়ে দেয়, কারণ জিয়াও খারাপ হওয়ার যতটা অ্যাক্টিং করে ততটা খারাপ সে ছিল না। টিনা বলে তোমার বোনের মার্ডারারকে তুমি এতটুকু শাস্তি দিবে? এটা শুনে জিয়াও রেগে বুয়াংকে নিয়ে ওইখান থেকে যায়, আর টিনা তো এই সবকিছুকেই চাচ্ছিল। অন্যদিকে জিয়াও বুয়াংকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে তুমি এই ঘাসগুলোকে তোমার হাত দিয়ে তোলো। বুয়াঙ্গ এমনটাই করছিল। জিয়াও বলে লিলি যখন ছোট ছিল তখন সে মাটির সাথে খেলতে অনেক বেশি ভালোবাসত, সে যখন অসুস্থ হয়ে যায় তখন মা তাকে মাটির সাথে খেলার জন্য বারণ করে দেয়। বুয়াং বলে তুমি এসব কিছু আমাকে কেন বলছো, প্লিজ তার ব্যাপারে বলা বন্ধ করো। আর সে ওইখান থেকে চলে যেতে লাগে। জিয়াও তাকে থামিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ, আর আমি তোমাকে যেটা করতে বলেছি তুমি ওইটাই করো। বুয়াং বলে তুমি আর কতদিন আমাকে এভাবেই টর্চার করবে, তুমি কি ক্লান্ত হও না আমাকে এভাবে টর্চার করে? জিয়াও বলে যতদিন তুমি বেঁচে আছো আর আমিও বেঁচে আছি ততদিন আমি তোমাকে ছাড়বো না, আর আমি চাই তুমি যে ভুলগুলো করেছো ওইগুলোর শাস্তি সারা জীবন পেতে থাকো, আর আমি তোমাকে দিব, কারণ তোমার লাইফ এখন আমার সাথে বিলং করে। বুয়াং তাকে চিৎকার করে তাকে ছাড়তে বলছিল। জিয়াঙ্গো কিছুক্ষণের জন্য শান্ত হয় আর বলে তুমি এখনই এখান থেকে চলে যাও, আমার এটা রিগ্রেট হওয়ার আগেই যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। বুয়াঙ্গো তার কথা শুনে ওইখান থেকে চলে যেতে লাগে, তখনই জিরেং তার সামনে আসে আর বলে আমি সব কথাগুলোকে শুনে ফেলেছি, জিয়াং তোমাকে ছেড়ে দিয়েছে, এখন প্লিজ তুমি আমার সাথে আসো।
আর সে ভুয়াংকে কমফোর্ট করার জন্য কিস করতে যায়। তখনই ভুয়াং তাকে থাপড় মেরে দূরে থাকতে বলে। জিরেং বলে জিং তোমাকে কিস করতে পারে কিন্তু আমি না। এর মানে তুমি নিজেকে তার কাছে সেল করে দিয়েছো। তুমি হয়তো জানো না যে আমি আমার লাইফে কত কিছু হারিয়ে ফেলেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। বুয়াং ভাবে এটা তোমার ভুল ভাবনা যে তুমি আমাকে ভালোবাসো। তুমি তো শুধু আমাকে নিজের করতে চাইতে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা জিরেংকে ড্রিঙ্ক করতে দেখতে পাই। তখনই সে পাস্টের কথাগুলোকেও মনে করছিল, যেখানে সে বুয়াংকে বলছিল প্লিজ তুমি আমার লাইফ থেকে যেও না, আমি তোমাকে অনেক মিস করি। বুয়াং তাকে থাপ্পড় মেরে বলে আরেকটা মেয়ে তোমার বাচ্চার মা হবে আর তুমি বলছো ওইটা তুমি ভুল করেছো। জিরেং বলে আমি ওই মেয়েটাকে ভালোবাসি না আর আমাদের মাঝখানে যাই হয়েছে ওইটা ওই মেয়ে ট্রিক করেছে। কিন্তু বুয়াং তাকে তার কাছে আসতে বারণ করে দেয় আর তাকে বলে তোমাকে ওই মেয়ের দায়িত্ব নিতে হবে। তখন সে প্রচন্ড ড্রাঙ্ক ছিল আর তার দেখা জিয়াওয়ের সাথে হয় আর জিয়াও তখন প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেলে। তারপরে জিরাং বুয়াংকে তার সাথে একটা রুমে নিয়ে এসেছিল কারণ তার মনে হচ্ছিল সে আর বুয়াং যদি নাইট স্পেন্ড করে নেয় তাহলে বুয়াং কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। সে এমনটা করছিলই তখনই তার কাছে জিয়াও কল করে আর বলে 10 মিনিটের মধ্যেই অফিসে আসো, আমার একটা কাজ আছে তোমাকে দিয়ে। জিরাং জিয়াওয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছিল তখনই লিলি ওই রুমের মধ্যে আসে কারণ তাকে কেউ মেসেজ করে বলে দিয়েছিল যে জিয়াং আর বুয়াও একটা রুমের মধ্যে আছে। লিলি রেগে বুয়াংয়ের মুখের মধ্যে বালিশ রাখে কারণ আজকে সে তাকে মেরে ফেলতে চাচ্ছিল। তখন জিরান তাকে পিছনে সরায় আর বলে তুমি এটা কি করছো, সে মারা যাবে। বুয়াং ড্রাঙ্ক ছিল আর সেও নিজেকে ডিফেন্ড করার জন্য লিলিকে ধাক্কা দিয়ে দেয় যেটা তার একটু বেশি জোরে লেগে গিয়েছিল। বুয়াং তো কিছুই বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে আর সে এটা কেন করেছে, এজন্যই তাকে অনেক বছর যাবৎ জেলে থাকতে হয়েছিল আর আজকেও সে এই ভুলটারই শাস্তি পাচ্ছে। পরের দিনে জিরাং তার মায়ের সাথে দেখা করতে আসে। মা বলে তুমি আজকে এত বেশি ড্রিঙ্ক কেন করেছো? জিরাং বলে এটা আপনি জিজ্ঞাসা করছেন যে আমি এত বেশি ড্রিঙ্ক কেন করেছি, আর আপনি তো আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন এটার জন্য যে আমার বাবা গরিব ছিল আর আজকে আপনার কেউ নেই বলে আমাকে খুঁজে নিয়েছেন যাতে আমি আপনার সব মেডিকেল বিলগুলোকে পে করতে পারি। আগে তো আপনি আমাকে চিনতেনই না আর এই সবকিছু খারাপ আমার সাথেই কেন হয় আর আমার জন্মই কেন হয়েছিল। জিরাঙ্গের এই কথাগুলো শুনে তার মা অনেক বেশি কষ্ট পায় আর উনি কাছের একটা টুকরো উঠিয়ে নেয়। অন্যদিকে জিরাং ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে যখন জিরানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে তার মা হাত কেটে মারা গেছে আর সে এটার জন্য প্রচন্ড আফসোস করে। পরের দিনে জিয়াও জিরাংকে বলে তোমার মায়ের জন্য তোমার উপরে যে কেসগুলো হয়েছে ওইটার মধ্যে আমি তোমার সাহায্য করতে পারি। জিরাং বলে এটার কোনোই দরকার নেই আর আমি এই জবটা ছেড়ে চলে যাচ্ছি। জিয়া বলে এখন তো তুমি চলেই যাবে কারণ তোমার কাছে কোনো ফ্যামিলি নেই তোমাকে সাপোর্ট করার জন্য। জিরাং বলে এখন তুমি একটু বেশি বলছো, তুমি বড়লোক বলে তুমি অন্যদেরকে কথা শোনাতে পারো না। জিয়া বলে আমার সিস্টার বড়লোক ছিল তাই তো তুমি তাকে অ্যাপ্রোচ করেছিলে। জিরাং বলে ওইটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি তোমার সিস্টারকে অ্যাপ্রোচ করেছিলাম। জিয়া বলে ঠিক আছে তুমি এখান থেকে যাও, আমিও দেখতে চাই যে তোমাকে কে হায়ার করবে। পরের সিনে জিরাং অনেকগুলো কোম্পানির মধ্যে ইন্টারভিউ দেয় কিন্তু কোনো কোম্পানি তাকে হায়ার করছিল না। কেউ বলছিল আপনি আমাদের কোম্পানির জন্য একদমই ঠিক না আর কেউ তো তাকে পাত্তাই দিচ্ছিল না। এই সবকিছুই জিয়াও করছিল। এটাতে জিরানো অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে আমরা বুয়াংকে দেখতে পাই সে কাজ করছিল তখন তার মা এসে তাকে কথা শোনাতে লাগে আর উনি অন্য মানুষদের সামনে নাটক করতে লাগে যে আমি তাকে কত কষ্ট করে লালন পালন করেছি এই দিন দেখার জন্য যে আমি তাকে একটা কাজ দিব আর সে আমাকে বারণ করে দিবে আর এই দিন দেখার আগে আমি মারা কেন গেলাম না। মায়ের এই কথাগুলো শুনে অন্য লোকেরা তার উপরে দোষ দিতে লাগে যে সে কেমন ধরনের মেয়ে, এই মেয়েকে তো মরে যাওয়ার উচিত ছিল। এই সবকিছু শুনে জিরাং বুয়াং এর কাছে আসে আর বলে তুমি তোমার মায়ের কথা একদমই শুনবে না, উনি শুধু তোমার বিরুদ্ধে প্ল্যানিং করছে। মা তখন জিরাংকেও এক্সপোজ করতে লাগে যে এই ছেলেটাকে দেখেও সে প্রথমে একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে তারপরে সে আমার মেয়েকেও সিডিউস করতো, এখন এসে গেছে আমাদের মাঝখানে সম্পর্কটাকে খারাপ করার জন্য। বুয়াং বুঝে যায় যে তার মা এইভাবে রাজি হবে না তাই সে তার মাকে বলে মা আপনি যেটা বলবেন আমি ওইটাই করব। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে বুয়াংকে তার বাবা মা একটা বাড়ি নিয়ে এসেছিল। বুয়াং বলে মা আপনি আমাকে বাসায় নিয়ে যাচ্ছেন না, আপনি তো আমাকে মিথ্যে কথা বলেছেন। মা বলে তোমার যে ক্রিমিনাল রেকর্ড এখন তো তোমাকে কেউই বিয়ে করবে না, এজন্য ভালোই হবে যে তুমি আমাদের একটা টাকা আয় করার রাস্তা হয়ে যাও। তারপরে তারা জোর করে বুয়াংকে কিছু ছেলেদের কাছে দিয়ে দেয় আর এই জিনিসটা জিরাঙ্গ লুকিয়ে দেখে ফেলে কারণ সে আগে থেকে বুঝতে পারছিল যে বুয়াংকের বাবা মা তার সাথে এমন কিছুই করবে। অন্যদিকে আমরা মিস্টার জিয়াওকে দেখতে পাই সে টিনার সাথে বিয়ে
বিয়ে করার ব্যাপারে ডিসাইড করে নেয়, কিন্তু সে তার উপরে একদমই ইন্টারেস্টেড ছিল না আর সে তাকে দেখেও না। টিনার এই ব্যাপারটার জন্য খারাপ লাগে, কিন্তু জিয়াও বড়লোক ছিল তাই সে রাজি হয়ে যায়। অন্যদিকে ছেলেরা বুয়াং এর বাবা মাকে অনেকগুলো টাকা দিয়ে বলে তোমরা এখন এখান থেকে যেতে পারো, আর তোমরা আমাদের রিপোর্ট পুলিশের কাছে একদমই করবে না। মা বলে না না, আমরা পুলিশের কাছে কমপ্লেন করব না, এই মেয়েটা তো আমাদেরকে আগেই অপমান করেছে। এটা বলেই তারা টাকাগুলোকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় আর খুশি হয়ে যায় যে এখন আমরা অনেক বেশি বড়লোক হয়ে যাব। জিরানও তাদেরকে যেতে দেখে ফেলে আর সে বুয়াংকে বাঁচানোর জন্য রুমের ভিতরে যেতে লাগে, কিন্তু গার্ড জিরাংকে ভিতরে যেতে দেয় না। কিন্তু জিরাং যেভাবেই হোক সে বুয়াংকে বাঁচাবে। অন্যদিকে আমরা জিয়াও আর টিনাকে দেখতে পাই। তখনই জিয়াওয়ের কাছে জিরাং কল করে। জিয়াও বলে কি হয়েছে, এখন কি তুমি আমার থেকে কাজ ভিক্ষা চাইবে? জিরাং বলে তুমি আমার কথা ছাড়ো, কিন্তু তুমি বুয়াংকে সেভ করো, সে এখন বিপদের মধ্যে আছে। বুয়াং এর নাম শুনে জিয়াও ওইখান থেকে যেতে লাগে। তখনই টিনাটাকে ধরে আর বলে তুমি কি ওই মেয়েটার জন্য আমাকে টিচ করবে? জিয়াও তখন তাকে কাট দেয় আর বলে তোমার যা পছন্দ হবে তুমি এখান থেকে নিয়ে নাও, কিন্তু তুমি আমার লাইফের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, কারণ তুমিও ভালো করে জানো যে এই বিয়েটা একটা বিজনেস ম্যারেজ। টিনার তো এটা একদমই সহ্য হচ্ছিল না যে ওই মেয়েটা আবারও তাদের দুজনের মাঝখানে এসে যাচ্ছে। অন্যদিকে আমরা ওই ছেলেদেরকে দেখি যারা বুয়াংকে অনেক খারাপভাবে টর্চার করছিল, আর তারা বুয়াংকে জোর করে ড্রিঙ্ক করাচ্ছিল আর বুয়াংকে আঘাত করে। আর তারা তো এটা একদমই চিন্তা করছিল না যে এই মেয়েটা মারাও যেতে পারে। একটু পরে জিয়াও ওই হোটেলে এসে পড়ে। জিরাং তাকে ওই রুমের মধ্যে নিয়ে যায়। গার্ডও তাদেরকে ইনফর্ম করে দেয় যে এই মেয়েটাকে নেওয়ার জন্য ইয়াং মাস্টার এসেছে, তাই তোমাদেরকে তাড়াতাড়ি করে ওইখান থেকে পালিয়ে যাওয়ার দরকার। তারা পালাতে পারতো এর আগেই জিরাং ওই রুমটাকে খুঁজে ফেলে আর সে লাথি মেরে ওই রুমের দরজাটাকে খোলে। সে তো বুয়াং এর এমন অবস্থা দেখতে ছিল না। জিয়াও তখন তাড়াতাড়ি করে রুমে যায় আর বুয়াং এর এমন অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। ছেলেরা তো তার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর সে আজকে এই ছেলেদেরকে একদমই ছাড়বে না। প্রথমে সে বুয়াংকে উঠিয়ে জিরাং এর কাছে দেয় আর বলে তুমি তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও, আমি একটু পরেই আসছি। জিরাংও তার কথা শুনে আর জিয়াও ওই ছেলেদেরকে মারার জন্য তৈরি হয়ে যায়। পরের দিনে আমরা দেখতে পাই সে ওই ছেলেটাকে মেরে মেরে অবস্থায় খারাপ করে দেয়। জিয়াও বলে বুয়াং শুধুই আমার, আর তোমার সাহস কিভাবে হলো তাকে এই অবস্থা করার, আর তুমি তাকে এইভাবে টর্চার কেন করেছ? ছেলেটা বলে প্লিজ ইয়াং মাস্টার আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমি একদমই জানতাম না যে আপনি এইভাবে রেগে যাবেন। আমি ওই দিন বাড়ির মধ্যে দেখেছিলাম যে আপনি এই মেয়েটাকে ঘৃণা করেন, তাই আমি ভেবেছি আপনার এটাতে কোনোই সমস্যা হবে না। জিয়াওয়েরও ওই দিনের কথা মনে পড়ে যায় আর বলে আমি তার সাথে এমন আচরণ কেন করলাম, আর সে নিজের হাতকেও হিট করতে লাগে। পরের দিনে জিয়াও বুয়াংকের জন্য হসপিটালে আসে। অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার বাবা মা আমাদের যাওয়ার আগে ওইখান থেকে পালিয়ে গেছে। জিরাং বলে তারাই তো সহজে এইখান থেকে পালাতে পারে না, আর সে ওইখান থেকে চলে যায় তাদেরকে খোঁজার জন্য। জিয়াও বলে তোমরা যতক্ষণ তাদেরকে খুঁজে না পাবে ততক্ষণ তোমরা আমার কাছে আসবে না। অন্যদিকে জিরাং টিনার কাছে আসে আর বলে তুমি এসব কিছুকে করেছো, কারণ তুমি চাও যাতে বুয়াং মারা যাক। টিনা বলে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, তোমার কাছে প্রমাণ থাকলে তুমি পুলিশ নিয়ে আসো। জিরাং বলে আমি তোমাকে অনেক ভালোভাবেই চিনি, কিন্তু তুমি এটা জেনে রাখো যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। টিনা বলে তুমি কি ভুলে গেছো, তুমি তো কোর্টের মধ্যে সাক্ষী দিয়েছিলে যে বুয়াংয়ে লিলিকে মেরে ফেলেছে। এটা শুনে জিরাঙ্গ অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন আমরা 5 বছর আগের সিন দেখতে পাই। জিরাং টিনাকে বলে এই সবকিছু তুমি করেছো, তুমি জানতে যে লিলি প্রেগনেন্ট, আর তুমি ইচ্ছে করে তাকে মেসেজ দিয়ে ওই রুমের মধ্যে পাঠিয়েছো। আমি এখনই গিয়ে জিয়াওকে এই সবকিছুর ব্যাপারে বলে দিব, তারপরে দেখো জিয়াও তোমার সাথে কি করে। টিনা বলে আমি লিলিকে রুমের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তুমিও তো লিলির জীবনটাকে বাঁচাওনি যখন বুয়াং তাকে ধাক্কা দিয়েছিল। তোমার কি মনে হয় যে জিয়াও তোমার কথাগুলোকে বিশ্বাস করে নিবে? তুমি যদি আমার সাথে হয়ে যাও তাহলেই তোমার জন্য ভালো হবে। তুমি টাকা নাও আর কোর্টের মধ্যে গিয়ে বলো যে বুয়াংয়ে লিলিকে মেরে ফেলেছে। প্রেজেন্টে টিনা বলে এখনো আমরা দুজন ওই জায়গার মধ্যেই আছি। তোমার কাছে যদি টাকাই না থাকে তাহলে তুমি বুয়াংকে কিভাবেই বা বাঁচাবে? এখন তোমার জন্য এইটাই ভালো হবে যে আমরা দুজন আবারও একসঙ্গে হয়ে যাই। পরের সিনে বুয়াং এর জ্ঞান ফিরে। জিয়াও তার জ্ঞান ফিরতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। জীবন বাঁচানোর জন্য বুয়াং তাকে ধন্যবাদ বলে। তখনই বুয়াং এর মোবাইলের মধ্যে কল আসছিল। জিয়াও তাকে ধরতে বলে। বুয়াং যখনই কলটাকে ধরে তখনই সে জানতে পারে যে তার মা বাবার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনে বুয়াং এর খারাপ লাগে আর সে তাড়াতাড়ি করে তার প্যারেন্টসদের কাছে যেতে লাগে। জিয়াও বলে তুমি এখনো তোমার প্যারেন্টসদের জন্য চিন্তা করছো?
বুয়াং হাঁটতে হাঁটতে নিচে পড়ে যায়, কিন্তু সে এটাকে একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না যে তার প্যারেন্টসরা মারা গেছে। জিয়াও তাকে কান্না করতে বারণ করে। বুয়াং বলে, তুমি তো সবসময় আমাকে শাস্তি দিতে চাই, এখন তো আমি অনেক বড় একটা শাস্তি পেয়ে গেছি। কিন্তু জিয়াও তার ভুলগুলোকে বুঝতে পারে আর বলে, এখন থেকে আমি তোমার খেয়াল রাখ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আমরা 2 দিনের পরের দিন দেখতে পাই জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বুয়াং নিজেকে রুমে বন্দি করে রেখেছে, 2 দিন যাবত বের হয়নি। এটা শুনে জিয়াও বাসায় যেতে লাগে আর বলে, এই ব্যাপারে তুমি আমাকে আগে কেন বলনি। সে যখনই তার রুমে যায় বুয়াং অনেক স্যাড হয়ে বসেছিল আর তাকে দেখে হাক করে আর বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও যে তুমি আমার জন্য তোমার সিস্টারকে হারিয়ে ফেলেছ। জিয়াও বলে, সরি, তোমাকে না আমাকে বলা উচিত, কারণ আমি তাকে প্রোটেক্ট করতে পারিনি। আমি তাকে এমন একটা মানুষের হাতে তুলে দিয়েছিলাম যে তাকে ভালোবাসতো না, আর আমি তোমাকে অনেক বেশি টর্চার করেছি এই ব্যাপারটা জানার পরেও, যে এটার মধ্যে তোমার কোনোই দোষ ছিল না। আমি যেভাবে তোমাকে টর্চার করেছি এভাবে নিজেকেও টর্চার করা উচিত। বুয়াং তাকে বলে, না, আমি চাই না যে তুমি নিজেকে টর্চার করো। পরের দিন বুয়াং জবের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সে এখনো কোনো পজিটিভ রেসপন্স পায়নি। টিনা তখন তাকে স্পাই করছিল আর সে জিরানকে ইশারা দিয়ে তার কাছে যেতে বলে। জিরান তার কাছে গিয়ে বলে, আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমাকে ঘৃণা করো, আর এখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করছো, সবকিছু এক জায়গায় আর কাজ এক জায়গায়। আমি চাই যে তুমি জবের মধ্যে অ্যাপ্লাই করো, কারণ তোমার টাকারও দরকার আছে। পরের দিনে বুয়াং জিরানের বলাতে ওই জবটাকে জয়েন করে নেয়, কারণ সে অন্য কারোর উপরেই ডিপেন্ড করতে চায় না। কিন্তু এইটা জিরান আর টিনার একটা প্ল্যানিং ছিল। সে এসে ম্যানেজারকে বলে, আমি চাই যে এই মেয়েটা আমাকে সার্ভ করুক। ম্যানেজারও তার কথা শুনে, আর সে যখন ওয়েডিং ড্রেস আনায় ওইটার মধ্যে নিডেল ছিল, আর ম্যানেজার তাকে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাদের ক্লায়েন্টকে হার্ট করার, এখনো তুমি তার কাছে ক্ষমা চাও। কিন্তু বুয়াং এর তো এটার মধ্যে কোনো দোষই ছিল না। বুয়াং বলে, আমি তার থেকে ক্ষমা চাইবো না, কিন্তু আমি এই জবটাকে ছেড়ে দিব। ম্যানেজার তাকে থামাতে বলে, তখনই ওইখানে জিরান আসে। বুয়াং টিনাকে জিজ্ঞাসা করে, তুমি আমার থেকে কি চাও। টিনা বলে, তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও আর সব সময়ের জন্য এখান থেকে চলে যাও। বুয়াং তো এমন কিছুই করতে চাইছিল না, কিন্তু ওইখানে সবাই তাকে জোর করতে লাগে। টিনা বলে, তোমার সাহস কিভাবে হলো যে তুমি আমার সামনে কথা বলবে। জিরাং বলে, যেমনটা টিনা বলছে তুমি এমনটাই করে ফেলো, আর আমি তোমাকে প্রমিস করছি তারপরে সে আর তোমার সাথে কিছুই করবে না। তখনই ওইখানে জিয়াও আসে আর বলতে লাগে, এইখানে কি চলছে। বুয়াং কিছু না বলে ওইখান থেকে চলে যায়। জিয়াও বলে, আমি তোমাদেরকে পরে দেখে নিব, আর সে বুয়াং এর পিছনে যায়। বাইরে সে বুয়াং এর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু বুয়াং তাকে তার থেকে দূর করে আর বলে, আমাদের দুজনের জন্যই ভালো হবে যে তুমি আমাকে ফলো করা ছেড়ে দাও। তখনই জিয়াও দেখতে পাই যে বুয়াং এর মাথার মধ্যে ইট পড়ছিল। জিয়াং তাকে বাঁচায় আর তার মাথার মধ্যে ইট পড়ে, আর এটা কোনো ইনসিডেন্ট ছিল না, এটা টিনারই প্ল্যানিং ছিল বুয়াংকে মারার জন্য। পরের দিনে বুয়াং জিয়াংকে বলছিল, তুমি আমার জীবনটাকে কেন বাঁচিয়েছো, আমার জন্য তোমার সিস্টার মারা গেছে আর আমাদের দুজনের মাঝখানে কিছুই হবে না। জিয়াং তার হাত ধরে বলে, এটার কি মানে, তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে ভালোবাসি। পরের দিনে বুয়াং তার জিনিসপত্রগুলোকে প্যাক করছিল, কারণ এখন আর সে তার বাসার মধ্যে থাকবে না। কিন্তু জিয়াও তার উপরে চিৎকার করে তার সব জিনিসপত্রগুলোকে ফেলে দেয় আর বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে ভালোবাসি। বুয়াং বলে, আমার জন্য তোমার সিস্টারের জীবন চলে গেছে আর এটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। জিয়াও তাকে লিলির ব্যাপারে বলতে বারণ করে যে আমি এই ব্যাপারে কিছুই শুনতে চাই না, আর সে তাকে ফোর্সফুলি কিস করতে লাগে। পরের দিনে জিয়াং বুয়াংকে বিয়ে করে নিয়েছিল, আর বুয়াঙ্গ ভালো ওয়াইফের মতো তার খেয়াল রাখছিল। জিয়াং বলে, তোমাকে বিয়ে করার জন্য যদি লিলি আমাকে ক্ষমা না করে, তাহলে মরার পর একসঙ্গে আমরা লিলির থেকে ক্ষমা চাইবো, আর আমি যে কোনো অবস্থাতেই তোমার সাথেই থাকতে চাই। পরের দিনে জিয়াও তাকে তার কাছে আসতে বলে, আর এখন তো তুমি আমার ওয়াইফ, তুমি আমার থেকে এত দূরে দূরে কেন থাকো। আর সে তার সাথে কিছু করতেই পারতো। তখনই ওইখানে টিনা এসে পড়ে। গার্ড তাকে থামাচ্ছিল, কিন্তু সে থামে না, আর সে ভিতরে এসে বলে, তুমি এইখানে এই মেয়ের সাথে কি করছো। জিয়াও বলে, এখন আর সে অন্য মেয়ে না, এখন সে আমার ওয়াইফ হয়ে গেছে। টিনা বলে, ওয়াইফ মাই ফুড, তুমি কি ভুলে গেছো যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তুমি যদি তাকে এখনই ডিভোর্স না দাও, তুমি অনেক ভালো করেই জানো যে তোমার বিজনেসে অনেক লোকসান হবে। জিয়া বলে, বিজনেসের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য আমার ওয়াইফ। টিনা বলে, ঠিক আছে, আর দেখো এখন তোমার সাথে কি হয়। বুয়াঙ্গেরও এটার জন্য চিন্তা হতে লাগে। জিয়াও বলে, এত চিন্তা করার দরকার নেই, আর তুমি আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আছি, আমি সবকিছুকেই সামলে নিব। তারপরে আমরা কিছুদিন পরের দিন দেখতে পাই জিয়াও অনেক বেশি ক্লান্ত ছিল।
বুয়াং বলে আজকাল আপনি অনেক বেশি বিজি থাকেন, এগুলো কি টিনার জন্যই হচ্ছে নাকি? জিয়াও বলে কাজের চাপেও বেড়ে গেছি, আর তোমাকে টিনাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আছি, আমি সবকিছুকেই দেখে নিব। পরের দিনে বুয়াং জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু সে এখনো জিয়াংকে এই ব্যাপারে কিছুই বলেনি। তখনই বুয়াং জিয়াংকের মোবাইলের মধ্যে তার মায়ের মেসেজ দেখে। মেসেজের মধ্যে মা লিখেছিল যে আমরা বাইরে আছি, আর তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো যেই মেয়েটা তোমার সিস্টারকে মেরে ফেলেছে। এই জন্য তোমার বাবা তোমার উপরে অনেক বেশি রেগে আছে। আমাদের আসার আগেই তুমি ওই মেয়েটাকে বাসা থেকে বের করে দাও। পরের দিনে বুয়াং টিনার কাছে গিয়ে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে। টিনা তাকে নিয়ে মজা করে। বুয়াং বলে আমি যতক্ষণ এখানে আছি তার প্যারেন্টসও তাকে ক্ষমা করবে না, আর তার বিজনেসও ডুবে যাচ্ছে, প্লিজ তুমি তার সাহায্য করো। টিনা বলে তুমি যদি সত্যি রিকোয়েস্ট করতে চাও তাহলে হাঁটু করে রিকোয়েস্ট করো। বুয়াঙ্গ এমনটাই করে যেমনটা টিনা তাকে করতে বলছিল। টিনা বলে ঠিক আছে, আমি জিয়াওয়ের সাহায্য করার জন্য তৈরি আছি, কিন্তু আমার একটা সত্য আছে। আর সে জিনানকে ওইখানে ডাকে আর বলে তোমাকে আজকেই জিয়াংকে ডিভোর্স দিতে হবে আর জিনানকে বিয়ে করতে হবে। পরের দিন জিয়াও ডিভোর্সের পেপার দেখে রেগে যায় আর বুয়াংকে জিজ্ঞাসা করে এসব কিছু কি। বুয়াং বলে আমি এটার মধ্যে সই করে দিয়েছি, এখন তুমিও সই করে দাও, কারণ আমি আর তোমার সাথে থাকতে চাই না। জিয়াংয়ের তো এই সবকিছু মজা মনে হচ্ছিল। সে তাকে বলে তুমি এখান থেকে যেতে পারবে না, আর আমি তোমাকে যেতে দিব না। বুয়াঙ্গ তার উপরে রেগে যায় আর বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে কোনোদিনও তোমার প্যারেন্টস তোমাকে ক্ষমা করবে না, আর তোমার বিজনেসটাও দিন দিন ডুবে যাচ্ছে। আর সত্যি বলতে কোনোদিনও আমি তোমাকে ভালোবাসিনি, তুমি শুধু বড়লোক ছিলে তাই আমি তোমার সাথে থাকতাম। এখন তো তুমি আর বড়লোক থাকবে না, তাই আমি তোমার আদেশগুলোকে আর পালন করব না। জিয়াঙ্গ রেগে তার জিনিসপত্রগুলোকে ফেলে দেয় আর বলে তুমি যা ইচ্ছে করে নাও, আমি তোমাকে যেতে দিব না। বুয়াঙ্গ বলে দেয় যে আমি এখান থেকে যেই ছাড়বো। বুয়াং যখন তার জিনিসপত্রগুলোকে নিয়ে যেতে লাগে, জিয়াং বলে কালকে তো সবকিছুই ঠিক ছিল, হঠাৎ করে কি হলো যে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবাসো। বুয়াং বলে আমি যাকে ভালোবাসতাম সে জিরাং, আমি সবসময় তাকে ভালোবাসতাম। তুমি আমার সামনে থেকে সরো, বাইরে জিরাং আমার জন্য অপেক্ষা করছে। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার সাথে গিয়ে দেখতে পারো। জিয়াও তার উপরে রেগে যায় আর বলে তুমি তার জন্য আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো? আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে আবারও কিনে ফেলেছি, আর তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। বুয়াঙ্গ তাকে জোর করতে লাগে আর বলে তুমি আমার রাস্তা থেকে সরো আর আমাকে যেতে দাও। আর তাদের ধাক্কাধাক্কিতে বুয়াং পড়ে যায়, তখনই তার মিসক্যারেজ হয়ে যায়। আর সে বুয়াংকে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে। অন্যদিকে আমরা জিরানকে দেখতে পাই, সে কম্পিউটারে কিছু কাজ করছিল। জিরাং একটু পরে জিয়াওকে কল করে সে হসপিটালে ছিল। জিরাং বলে তুমি আমার সাথে ওই জায়গার মধ্যে দেখা করো যেই জায়গার মধ্যে সবসময় আমরা দেখা করি। আমি কিছু প্রমাণ পেয়েছি আর তোমার অনেকগুলো প্রশ্ন থাকবে, আমি আজকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। কলটাকে রাখার পর দুজন লোক তার কথা শুনে ফেলে আর তারা দুজন তার পিছনে পড়ে যায়। বুয়াং অজ্ঞান ছিল। জিয়াও বলে আমি অনেক তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসব, আর সে জিরাংয়ের সাথে দেখা করার জন্য চলে যায়। তার যাওয়ার পরে বুয়াংয়ের রুমের মধ্যে কেউ আসে। যখনই বুয়াং চোখ খুলে সে তাকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াওকে দেখতে পাই, সে জিরাংয়ের সাথে দেখা করার জন্য ছাদে যায়। জিরাং তো এখানে ছিল না, সে টিনাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? আর জিরাং কোথায়? টিনা বলে জিরাং যে আমার সাথে থাকার নাটক করছিল আর সুযোগ পেয়েই সে তোমার সাইডে চলে গেছে। আমি তাকে ছাড়বো না, কিন্তু আমি প্রথমে তোমার সাথে কিছু বোঝাপড়া করতে চাই। তুমি যে এমন প্ল্যানিং করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি, না হয় আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে দিয়েছিলাম। এর সঙ্গেই সে তার লোকেদেরকে অর্ডার দেয় জিরাং আর বুয়াংকে আনার জন্য। জিয়াও বুয়াংকে এভাবে দেখে তার কাছে যেতে লাগে, কিন্তু টিনার লোক তাকেও ধরে ফেলে। জিয়াও টিনাকে বলে তুমি এমন কেন হয়ে গেলে, তুমি তো আগে এমন ছিলে না। টিনা তার কাছে এসে বলে এটা তুমি জিজ্ঞাসা করছো যে আমি এমন কেন হয়েছি? আর সে তাকে থাপ্পড় মেরে বলে তোমার জন্যই আমি এমন হয়ে গেছি, তুমি যদি আমাকে ইগনোর না করতে তাহলে আমি কোনোদিনও এমন হতাম না। এখন তো নাটকটা শুরু হয়েছে, এখন তুমি অনেক কিছুই দেখতে পারবে। যতটা খারাপ তুমি আমার সাথে করেছো আর যতটা খারাপ তুমি আমাকে বানিয়ে দিয়েছো, এটার শাস্তি তো তুমি অবশ্যই পাবে। তখনই টিনা গান বের করে। এটা দেখে জিয়াঙ্গ বুঝে যায় যে তার উদ্দেশ্য কি। জিয়াঙ্গ বলে তুমি আমার থেকে সবকিছু নিয়ে নাও যেগুলো তুমি নিতে চাও, কিন্তু প্লিজ তুমি এখান থেকে বুয়াংকে যেতে দাও। টিনা বলে আমি তোমাকে এখানে নাটক দেখার জন্য এনেছি, তোমার থেকে কিছু নেয়ার জন্য না। তুমি চুপচাপ এখানেই থাকো, তুমি যদি বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে আমি রেগে যাব। এখন তো তোমার জীবন আমার হাতেই, আর আমি তোমার থেকে আর কি বা চাই। টিনা জিরাঙ্গের কাছে যায় আর বলে আমি সবসময় তোমার চোখের মধ্যে বুয়াঙ্গের জন্য ভালোবাসা দেখেছি, তুমি হয়তো তাকে অনেক বেশি ভালোবাসো। যদি আমি এখন তোমার আর বুয়াঙ্গের মধ্যে কাউকে মারতে চাই তাহলে কি বুয়াঙ্গের জন্য তুমি আগে নিজের জীবন দিতে পারবে?
এটা যদি না হয় তাহলে সমস্যা নেই, আমি প্রথমে বুয়াংকে মারবো। জিরাং যখন থেকে সে বুয়াংয়ের দিকে বন্দুকটাকে তাক করেছে, তখন সে তাকে বলে তুমি আমার ভুলের শাস্তি আমাকে আগেই দিয়ে দাও। টিনা এটা শুনেই তাকে গুলি মেরে দেয়, কারণ সে এইখানে কোনো ইমোশনাল ড্রামা দেখতে আসেনি। গুলির আওয়াজ শুনে বুয়াংকের জ্ঞান ফিরে আর সে জিরাংয়ের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আর সে জিয়াওয়ের কাছে যাওয়ার চেষ্টা করেছিল আর জিয়াও তার কাছে আসছিল, কিন্তু টিনা জিয়াওয়ের হাতের মধ্যে পা রেখে দেয় আর বলে আমি তোমার জন্য কি না করেছি, আমি তোমার জন্য আমার বিজনেসটাকেও শেষ করে দিচ্ছিলাম, কিন্তু তুমি সবসময় এই বুয়াংকেই তোমার হৃদয়ে রেখেছো। আর এটা শাস্তি তুমি আজকে পাবে, আজকে তোমাকেও মরে যেতে হবে। আর তোমার সিস্টারকে মেরে ফেলার পিছনে আর কেউই ছিল না, আমিই ছিলাম, কারণ তার জীবন নেওয়া আমার জন্য জরুরি হয়ে পড়ে, না হলে তুমি বুয়াংকে কিভাবেই বা ঘৃণা করতে। এটা শুনে তো তোমার আফসোস হবে, তুমি এত বছর যাবৎ যার থেকে তোমার সিস্টারের প্রতিশোধ নিচ্ছিলে সে আসলে তোমার সিস্টারের খুনি ছিল না। জিয়াও বলে এটা তুমি ছিলে এত বছর যাবৎ, আমি এই ব্যাপারটা কিভাবেই বা জানতে পারলাম না। এটা শোনার পরে তিনার লোকগুলো তার দিকে বন্দুক তাক করে, কারণ তারা জিয়াওয়ের লোক ছিল। জিয়াও তাড়াতাড়ি করে বুয়াংয়ের কাছে যায় আর বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, সবকিছু এখন ঠিক হয়ে যাবে, কারণ আসল খুনি ধরা পড়ে গেছে আর তাকে আমি শাস্তি কিভাবে দিব এটা আমি অনেক ভালো করেই জানি। এখন তো তিনার অবস্থা অনেক বেশি খারাপ হবে। তারপরে আমরা কিছু মাস পরে সিন দেখতে পাই যেখানে বুয়াংয়ের মিসক্যারেজ হয়নি আর সে প্রেগনেন্ট ছিল, আর জিয়াও তার খেয়াল রাখছিল আর সেও তার বেবির কিক করাটাকে অনুভব করতে চাচ্ছিল। বুয়াং বলে আমরা আমাদের বাচ্চার নাম লিলি রাখি, তাহলে আমাদের মনে হবে যে সে আমাদেরকে কোনোদিন ছেড়েই যায়নি। তখন জিয়াও তার ফোরহেডে কিস করে আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।